আজকের ক্লাসটি প্রিপোজিশন নিয়ে। অনেকেই প্রিপোজিশন নিয়ে বলেন যে প্রিপোজিশন বুঝি না, কিভাবে ব্যবহার করব, প্রিপোজিশন কোথায় ব্যবহার হয়, এইসব নিয়ে অনেকের কোশ্চেন থাকে। তো আজকের ক্লাসে কয়েকটি প্রিপোজিশন নিয়ে কথা বলবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রায় 20 থেকে 25টার মধ্যে ইম্পর্টেন্ট প্রিপোজিশন গুলো আমরা জানার চেষ্টা করব এবং দেখবো এগুলো কখন কিভাবে ব্যবহার হয়, এগুলো জানার চেষ্টা করব। তো প্রথম হচ্ছে প্রিপোজিশন কোথায় ব্যবহার হয়। প্রিপোজিশন ব্যবহার হয় কোন স্থান বা অবস্থান বোঝাতে প্রিপোজিশন ব্যবহার হয়। আর প্রিপোজিশন মানে কি? প্রিপোজিশন এমন একটি শব্দ যা একটি ব্যক্তি, বস্তু বা স্থানের সঙ্গে অন্য ব্যক্তি, বস্তু বা স্থানের অবস্থান, দিক বা সম্পর্ক বোঝায়। সহজভাবে বললে কোথায়, কোন দিকে, কার পাশে, কার সামনে, কার ভিতরে, এই ধরনের সম্পর্ক বোঝাতে আমরা প্রিপোজিশন ব্যবহার করি বা প্রিপোজিশন ব্যবহার হয়। তো আমি আপনাদের জন্য ইম্পর্টেন্ট 24টি প্রিপোজিশন সাজিয়েছি। হয়তো বা কয়েকদিন আগে আপনাদের গ্রুপে একটি ফটো দিয়েছিলাম প্রিপোজিশন নিয়ে, ছোট্ট একটি ফটো। যাই ওই ফটোতে যেগুলো দেখেছেন ঠিক ওই ওই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করা হবে। তো প্রথমে হচ্ছে ওভার। আরেকটা বিষয় বলে রাখি, আহ মানে প্রিপোজিশন যেমন ওভার ব্যবহারের যেমন একটি স্ট্রাকচার আছে, তারপরে এই যে আন্ডার ব্যবহারের একটি স্ট্রাকচার আছে। স্ট্রাকচার গুলো দিনই করি, এই স্ট্রাকচার গুলো যদি দিতাম তাহলে 24টা হচ্ছে ওয়ার্ড বা 24টা প্রিপোজিশন দেখানো হয়েছে, এখানে 24টা স্ট্রাকচার হইতো। যার কারণে স্ট্রাকচার দিই নাই, জাস্ট বোঝার চেষ্টা করুন। তাহলে আমরা প্রথমে দেখি ওভার। ওভার অর্থ সাধারণত আমরা উপরে ব্যবহার করে থাকি। তো ওভার কিভাবে ব্যবহার করব, দেখুন কখন ব্যবহার করব এগুলো পড়লে বুঝতে পারবো। ওভার ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু অন্য কিছুর উপরে থাকে বা তার উপর দিয়ে যায়। সাধারণত এটি সেই বস্তুকে স্পর্শ করে না। আমরা উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হব। যেমন দেখুন, পাখিটি নদীর উপর দিয়ে উঠছে, অতএব নদীর সাথে পাখিটির কোনো স্পর্শ নাই। তাহলে এটার ইংরেজি কি হবে? দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য রিভার। এই যে এখানে ওভার, ওভার দ্য রিভার। দেখুন দ্বিতীয়টি, বিমানটি শহরের উপর দিয়ে উড়ে গেল। তাহলে দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য সিটি। আচ্ছা, তাহলে এখন আপনারা যারা উপস্থিত আছেন, এখানে আপনারা এটি বলার চেষ্টা করবেন যে একটি ঘুড়ি আমাদের বাড়ির উপর দিয়ে উঠছে। তাহলে এটার ইংরেজি কি হবে? ওভার ব্যবহার করে আপনারা কেউ একজন বলার চেষ্টা করুন, ট্রাই করুন। Quite over our house. আ কাইট ইজ ফ্লাইং ওভার আওয়ার হাউস। ঠিক আছে, এরকম ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। এই যে আ কাইট ইজ ফ্লাইং ওভার আওয়ার হাউস, এটা গেল ওভারের ব্যবহার। এবার হচ্ছে আন্ডার। আন্ডার অর্থ নিচে। আন্ডার ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু অন্য কিছুর নিচে থাকে। যেমন বিড়ালটি টেবিলের নিচে ঘুমাচ্ছে। The cat is sleeping under the table. আমার জুতাগুলো খাটের নিচে আছে। My shoes are under the bed. ঠিক একই রকম ভাবে আপনারা যে কোনো একজন এটি বলুন, ছেলেটি গাছের নিচে বসে আছে। The boy under the tree. বসে আছে, Oh, the boy sitting on the boy sitting. Oh, ঠিক আছে। তাহলে the boy is sitting on the under the tree। জি জি। ঠিক আছে, তাহলে আমরা দুইটা শিখলাম, একটি হচ্ছে ওভার, অপরটি আন্ডার। এবার ইন ফ্রন্ট অফ, অতএব সামনে। ইন ফ্রন্ট অফ এর অর্থ হচ্ছে সামনে। ইন ফ্রন্ট অফ
ইন ফ্রন্ট অফ ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু অন্য কিছুর সামনে থাকে বা কোনো কিছুর সামনে থাকে। যেমন গাড়িটি আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে বা পার্ক করা আছে, তাহলে দ্য কার ইজ পার্কড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। সে আমার সামনে এসে দাঁড়ালো, হি স্টুড ইন ফ্রন্ট অফ মি। ঠিক একই রকম ভাবে শিক্ষক শ্রেণীকক্ষের সামনে দাঁড়িয়ে আছে, তাহলে কি হবে এটা বলার চেষ্টা করুন। শিক্ষক শ্রেণীকক্ষের সামনে দাঁড়িয়ে আছে। The teacher is standing in front of class. Good. তাহলে the teacher is standing is in front of the class. Good. এবার behind, behind অর্থ পিছনে। behind ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু অন্য কিছুর পিছনে থাকে, ব্যক্তি বা বস্তু অন্য কিছুর পিছনে থাকে। যেমন দেখুন, কুকুরটি দরজার পিছনে, the dog is behind the door. আমাদের স্কুলের পিছনে একটি মাঠ আছে। এখানে দেয়ার ব্যবহার করা হয়েছে, দেয়ারের ব্যবহার এখন আপনাদের শেখানো হয়নি, যাই হোক আমরা শিখব। দেয়ার ইজ এ ফিল্ড বিহাইন্ড আওয়ার স্কুল। অতএব আমাদের স্কুলের পিছনে একটি মাঠ আছে। এবার এটা বলার চেষ্টা করুন, ছেলেটি তার বন্ধুর পিছনে দাঁড়িয়ে আছে। তাহলে দ্য বয় ইজ, বলার চেষ্টা করুন। The boy is behind his friend. স্ট্যান্ডিং, the boy is Behind standing his- behind his friend, On his friend নাকি? behind his friend, behind his friend. তাহলে the boy is standing behind his friend. ছেলেটি তার বন্ধুর পিছনে দাঁড়িয়ে আছে। এবার আমরা দেখব between. between অর্থ দুইটি ব্যক্তি বা বস্তুর মাঝখানে বোঝায়। between ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু দুইটি ব্যক্তি বা বস্তুর মাঝখানে থাকে। যেমন সে তার বাবা ও মায়ের মাঝখানে বসে আছে, তাহলে she is sitting between her father and mother. ব্যাংকটি হাসপাতাল ও স্কুলের মাঝখানে, তাহলে the bank is between the hospital and the school. তাহলে আপনারা এটা বলার চেষ্টা করুন, বল দুটি, The ball the বল দুটি, is between two chairs. আচ্ছা আগে বলি তারপরে বলুন। বল দুটি চেয়ারের মাঝখানে আছে, তাহলে কি হবে? The ball is between The the ball two is chairs. between two chairs. The ball is between the two chairs. বল, দুঃখিত আমার এখানে বলার বলছিল, মানে বলটি দুটি চেয়ারের মাঝখানে আছে। হ্যাঁ, the ball is between the two chairs. আচ্ছা, এবার ইন অর্থ ভিতরে, আবার ইনসাইড অর্থ কিন্তু ভিতরে বোঝায়। যাই হোক ইনসাইডও দেখাবো, জাস্ট ওয়েট। ইন ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছুর ভিতরে থাকে। যেমন বইগুলো ব্যাগের ভিতরে আছে, তাহলে the books are in the bag. The books are in the bag. আচ্ছা, সব ছাত্র শ্রেণীকক্ষে আছে, তাহলে all the students are in the classroom. তাহলে আপনারা এটা বলার চেষ্টা করুন, সে তার রুমে পড়াশোনা করছে। She is studying in the room. in his room, She is studying in his room. মানে যদি she বলেন তাহলে হার ব্যবহার করবেন, আর he বললে his ব্যবহার করবেন। হ্যাঁ, সে তার রুমে পড়াশোনা করছে, তাহলে he is studying in his room or she is studying in her room. আচ্ছা, যাই হোক, এবার
আউট, আউট অর্থ বাইরে। আউট ব্যবহার করা হয় যখন কেউ বা কিছু বাইরে থাকে, যেমন বাচ্চারা বাইরে খেলছে। দ্য চিলড্রেন আর প্লেইং আউট, আউটসাইডও কিন্তু আমরা বলতে পারি এখানে, হ্যাঁ? আচ্ছা, সে এখন বাইরে আছে, তাহলে কি হবে? হি ইজ আউট নাও বা আউটসাইড নাও। এবার দেখুন ওই যে ইনসাইড চলে আসলো। ইনসাইড অর্থ ভেতরের অংশ। ইনসাইড ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছুর ভিতরে থাকে, ঠিক ওই ইনের মতোই। দেখুন উপহারটি বাক্সের ভিতরে আছে, তাহলে দ্য গিফট ইজ ইনসাইড দ্য বক্স। টাকাগুলো ব্যাগের ভিতরে আছে, দ্য মানি ইজ ইনসাইড দ্য ব্যাগ। এ কথায় কি বলছে? স্পেসিফিক ভাবে, মানে আমরা একটু দেখে আসি ইনের ব্যবহারটা বা ইনসাইডের ব্যবহারটা। যে ইনসাইড ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছুর একেবারে ভিতরে থাকে, হ্যাঁ, একেবারে ভিতরে। আর ইন ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছুর ভিতরে থাকে, হ্যাঁ। মানে ইনসাইড মানে একদম বেশি ভিতরে, আর ইন মানে সাধারণত ভিতরে বোঝানো হচ্ছে আর কি। আর আউট মানে সাধারণত ভিতরে। আর ইন- এখানে এখানে আরেকটা আউট আছে, আউটসাইড। আউটসাইড দেখুন, আউটসাইড ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছুর বাইরের দিকে থাকে, হ্যাঁ। মানে ইনসাইড মানে বাইরে, আর আউট মানে বাইরে। যাই হোক, ইনসাইড ইন, আউটসাইড আউট, এটা হালকা ডিফিকাল্ট, বেশি না। মানে হালকা ডিফারেন্স আছে, ডিফিকাল্ট না, হালকা পার্থক্য আছে। আচ্ছা, তাহলে এটা দেখি। সবাই ঘরের ভিতরে অপেক্ষা করছে, তাহলে এটা ইংরেজি হবে এভরিওয়ান ইজ ওয়েটিং ইনসাইড দ্য রুম। এবার আমরা দেখি আউটসাইডের ব্যবহারটি। আউটসাইড ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছুর বাইরের দিকে থাকে, যেমন তোমার বন্ধু বাইরে অপেক্ষা করছে, তাহলে ইউর ফ্রেন্ড ইজ ওয়েটিং আউটসাইড। গাড়িটি বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে বা আছে, দ্য কার ইজ আউটসাইড দ্য হাউস। তাহলে বাচ্চারা স্কুলের বাইরে খেলছে, এটার ইংরেজি কি বলুন? Children are playing outside of school, outside the school. আউটসাইড দ্য স্কুল। চিলড্রেন, দ্য চিলড্রেন আর প্লেইং আউটসাইড দ্য স্কুল। ভেরি গুড। এবার দেখুন অন। অন অর্থ উপরে, তবে স্পর্শ করে থাকাকে বোঝায়। অন ব্যবহার করা হয় যখন কোনো বস্তু অন্য কিছুর উপর স্পর্শ করে থাকে, যেমন বইটি টেবিলের উপরে আছে, টেবিলের সাথে স্পর্শ করে আছে, তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবল। মোবাইলটি চেয়ারের উপরে রাখা আছে, দ্য ফোন ইজ অন দ্য চেয়ার। তাহলে তোমার ব্যাগটি বিছানার উপরে আছে, তাহলে বলেন এটার কি হবে? Your bag is on the table. বিছানার উপরে। Oh, On the bed. on the bed. বেড। ইউর ব্যাগ ইজ অন দ্য বেড। এবার আমরা দেখব অফ। অফ এর ব্যবহার উপরে থেকে দূরে বা খুলে। অফ ব্যবহার করা হয় যখন কোনো কিছু কোনো স্থান থেকে সরে যায় বা খুলে ফেলা হয়, যেমন জুতাগুলো খুলে ফেলো, টেক অফ ইউর শুজ। ছবিটি দেওয়াল থেকে পড়ে গেছে, দ্য পিকচার ফিল অফ দ্য ওয়াল। যে এখানে ফিল ব্যবহার হচ্ছে, ফল থেকে ফিল হয়ে গেল, কারণ কি পড়ে গেছে ইতিমধ্যে, হ্যাঁ। পড়ে গেছে, পড়ে গেছে, পাস হয়ে গেছে। অতএব সে টুপিটা খুলে ফেললো, তাহলে হি টুক অফ হিজ হাট। এখানে টুক অফ ব্যবহার করা হচ্ছে কারণ ইতিমধ্যে খুলে ফেলেছে, তাই না? যাই হোক, এবার আমরা দেখবো থ্রো। থ্রো অর্থ হচ্ছে ভিতর দিয়ে।
থ্রো ব্যবহার করা হয় যখন কেউ বা কিছু এক পাশ থেকে অন্য পাশে ভিতর দিয়ে যায়। যেমন ট্রেনটি টানেলের ভিতর দিয়ে গেল, তাহলে দ্য ট্রেন ওয়েন্ট থ্রু দ্য টানেল। আচ্ছা, সে ভিড়ের ভিতর দিয়ে, দুঃখিত, সে ভিড়ের ভিতর দিয়ে হাঁটলো, তাহলে হি ওয়াক থ্রু দ্য ক্রাউড। সূর্যের আলো জানালা দিয়ে ঘরে আসে, ভিতর দিয়ে, হ্যাঁ, এই যে ভিতর দিয়ে আসে, অতএব জানালা দিয়ে আসছে, তাই না? এটা বুঝে নিতে হবে আর কি। দ্য সানলাইট কামস থ্রু দ্য উইন্ডো, যেহেতু আলো আসছে যার কারণে সানলাইট ব্যবহার করতে হবে, হ্যাঁ। আর সূর্য তো, ধরেন সূর্য তো ভিতরে আসতে পারে না, না? তো দ্য সান, নট দ্য সান, দ্য সানলাইট হবে। আচ্ছা, এবার বিসাইড, বিসাইড অর্থ পাশে। তাহলে বিসাইড ব্যবহার করা হয় যখন কেউ বা কিছু অন্য কিছুর পাশে থাকে। যেমন সে আমার পাশে বসে আছে, তাহলে শি ইজ সিটিং বিসাইড মি। হাসপাতালটি স্কুলের পাশে, দ্য হসপিটাল ইজ বিসাইড দ্য স্কুল। তাহলে এটা বলুন তো, আমার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছেন। My father is standing beside me. Good. My father is standing beside me. এবার হচ্ছে অ্যাক্রস। অ্যাক্রস এর অর্থ হচ্ছে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া বা এক পাশ থেকে অন্য পাশে। তো অ্যাক্রস ব্যবহার করা হয় যখন কেউ বা কিছু এক পাশ থেকে অন্য পাশে যায়। যেমন এই যে সে রাস্তা পার হয়ে গেল, তাহলে হি ওয়াক অ্যাক্রস দ্য রোড, মানে হেঁটে পার হলো। যে যদি দৌড়ে পার হয় তাহলে আমরা বলবো হি রান্ড অ্যাক্রস দ্য রোড। আচ্ছা, আমরা নদী পার হয়ে গেলাম, দুঃখিত, আমরা নদী পার হয়ে গ্রামে গেলাম, তাহলে উই ওয়েন্ট অ্যাক্রস দ্য রিভার টু দ্য লেকস। কি বলছে যে অ্যাক্রস ব্যবহার করা হয় যখন কেউ বা কিছু এক পাশ থেকে অন্য পাশে যায়। আচ্ছা, এবার ছেলেটি মাঠ পার হয়ে স্কুলে গেল, তাহলে দ্য বয় ওয়াক অ্যাক্রস দ্য ফিল্ড। এবার আমরা দেখব অ্যারাউন্ড। অ্যারাউন্ড অর্থ চারিপাশে। তাহলে অ্যারাউন্ড ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু চারপাশে থাকে বা ঘুরে বেড়ায়। তাহলে দেখুন উদাহরণ, যে আমরা পার্কের চারিপাশে হাঁটলাম, উই ওয়াক অ্যারাউন্ড দ্য পার্ক। বাড়ির চারিপাশে অনেক গাছ আছে, দেয়ার আর মেনি ট্রিজ অ্যারাউন্ড দ্য হাউস। ছেলেমেয়েরা চারিপাশে দৌড়াচ্ছে, তাহলে এটার ইংরেজি কি হবে? তাহলে দ্য চিলড্রেন আর রানিং অ্যারাউন্ড দ্য প্লেগ্রাউন্ড। এবার ইনটু। ইনটু অর্থ ভিতরে। আমরা ইন মানেও ভিতরে, হ্যাঁ, আমরা একটু দেখি আগে এই ইনটু কখন ব্যবহার করা হয়। ইনটু ব্যবহার করা হয় যখন কেউ বা কিছু বাইরে থেকে ভিতরে প্রবেশ করে। আমরা আবার এই যে যখন ট্রান্সলেট করা হয় তখন কিন্তু ইনটু ব্যবহার করি, ট্রান্সলেট ইনটু বাংলা, ট্রান্সলেট ইনটু ইংলিশ। যাই হোক, সে রুমের ভিতরে ঢুকলো বা প্রবেশ করলো, তাহলে হি কেম ইনটু দ্য রুম। বিড়ালটি বাক্সের ভিতরে লাফ দিল। কি ইনটু কখন ব্যবহার করা হয়? যখন কেউ বা কিছু বাইরে থেকে ভিতরে প্রবেশ করে, তাহলে বাক্সের ভিতরে। তাহলে দ্য ক্যাট জাম্প ইনটু দ্য বক্স। শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলেন, দ্য টিচার ওয়াকড ইনটু দ্য ক্লাসরুম। বা এটাও দিতে পারি যে টিচার এন্টার দ্য ক্লাসরুম, তখন কিন্তু এখানে আর এন্টার ব্যবহার হবে না, ঠিক আছে? এবার আমরা দেখি আউট অফ। আউট অফ ব্যবহার করা, আউট অফ অর্থ ভিতর থেকে বাইরে। ইনটু হচ্ছে বাইরে থেকে ভিতরে, আর আউট অফ হচ্ছে ভিতর থেকে বাইরে। তাহলে আউট অফ ব্যবহার করা হয় যখন কেউ বা কিছু ভিতর থেকে বাইরে আসে। তাহলে সে ঘর থেকে বাইরে বের হয়ে গেল, তাহলে হি কাম আউট অফ দ্য রুম। সে ব্যাগ থেকে বইটি বের করলো, হি টুক
দ্য বুক আউট অফ দ্য ব্যাগ। তারপরে দেখুন পাখিটি খাঁচা থেকে বের হয়ে গেল, এটা চেষ্টা করুন তো একজন। আউট অফ, তাহলে দ্য বার্ড Out of the khachra, yeah, out, বার্ড ফ্লিউ, যে উড়ে গেল, আচ্ছা, মানে কেজ। yes, yes. আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু ওই যে ফ্লিউ, পাখিটি খাঁচা থেকে বের হয়ে গেল, দ্য বার্ড আউট অফ দ্য কেজ, এটা বলতে পারেন। এখানে একটু যুক্ত করে দিচ্ছে ফ্লিউ, যেহেতু উড়ে গেল, পাখি তো আর হেঁটে যেতে পারে না, এটা আমাদের Five একটু থেকে few হয়েছে। আফ, আপ অর্থ উপরের দিকে। আপ ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু উপরের দিকে যায় বা তাকায়। তাহলে সে গাছে উঠে গেল, তাহলে হি ক্লাইম্ব আপ দ্য ট্রি। ক্লাইম্ব মানে কি, আরোহণ করা, তাই না? আচ্ছা, যাই হোক, উপরে তাকাও, লুক আপ। বেলুনটি আকাশের দিকে উঠে যাচ্ছে, the balloon is going up into the sky. এবার ডাউন, ডাউন অর্থ নিচের দিকে। ডাউন ব্যবহার করা হয় যখন কেউ বা কিছু নিচের দিকে যায়, সে সিঁড়ি দিয়ে নিচে নামলো, তাহলে he walked down the steps. তারপরে বলটি পাহাড় থেকে নিচে নেমে গেল, the ball rolled down the hill, যেহেতু নিচে লেবে আসছে গড়ে গড়ে, হ্যাঁ, এখানে আমরা রোল্ড ব্যবহার করবো। বসে পড়ো, সিট ডাউন, এগুলো আমরা সহজে জানি। ডাউন অর্থ নিচের দিকে। নিয়ার, নিয়ার অর্থ কাছে। নিয়ার ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু কাছাকাছি থাকে, যেমন আমার বাড়ি স্কুলের কাছে, মাই হাউস ইজ নিয়ার দ্য স্কুল। এখানে একটি হাসপাতাল আছে, দেয়ার ইজ এ হসপিটাল নিয়ার হিয়ার বা নিয়ার মি, যদি আমার পাশে যদি বলি, যেহেতু এখানে একটি হাসপাতাল আছে, এটা ব্যবহার করছি, যার কারণে দ্য হসপিটাল ইজ দ্য দেয়ার ইজ হসপিটাল নিয়ার হিয়ার। আচ্ছা, সে আমার কাছে এসে দাঁড়ালো, হি কেম নিয়ার মি, বা হি স্টুড নিয়ার মি, এরকম বলতে পারি। আচ্ছা, ফার অর্থ দূরে। ফার ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু অনেক দূরে থাকে, যেমন আমার গ্রাম শহর থেকে অনেক দূরে, মাই ভিলেজ ইজ ফার ফ্রম দ্য সিটি। যেমন দেখুন, স্টেশন এখান থেকে অনেক দূরে, দ্য স্টেশন ইজ ফার ফ্রম হিয়ার। তারা আমাদের থেকে অনেক দূরে থাকে, দে লিভ ফার অ্যাওয়ে ফ্রম আস। এবার উইথ অর্থ সাথে। উইথ ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু অন্য কারোর সাথে থাকে বা কোনো কিছু ব্যবহার করে। যেমন দেখুন, আমি আমার পরিবারের সাথে থাকি, আই লিভ উইথ মাই ফ্যামিলি। সে তার বন্ধুর সাথে স্কুলে যায়, তাহলে হি গোজ টু স্কুল উইথ হার ফ্রেন্ড বা হিজ ফ্রেন্ড। আমরা আমাদের শিক্ষকদের সাথে কথা বললাম, উই টক, এই যে এখানে টক ব্যবহার করা হচ্ছে, উই টক উইথ আওয়ার টিচার, বা স্পিকিং ব্যবহার করতে পারি, যেহেতু কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার বাই, বাই, বাই পাশে বা দ্বারা বা দিয়ে। তাহলে বাই ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু কারো বা কিছুর পাশে থাকে। এছাড়াও কোনো কাজ দ্বারা, মানে কোনো কাজ কার দ্বারা হয়েছে সেটি বোঝাতে আমরা বাই ব্যবহার করে থাকি বা বাই ব্যবহার করা হয়। যেমন সে আমার পাশে বসে আছে, তাহলে হি ইজ সিটিং বাই মি, বা নিয়ারও বলতে পারি এখানে, হ্যাঁ। আমাদের বাড়িটি নদীর পাশে, এখানেও কিন্তু আমরা নিয়ার ব্যবহার করতে পারি, দ্য হাউস ইজ বাই দ্য নিয়ার। এখানে কি বলছি এটা বুঝতে হবে। বাই ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু কারো বা কিছুর পাশে থাকে, কারো বা কিছুর পাশে থাকে, হ্যাঁ। এছাড়াও কোনো কাজ কার দ্বারা করা হয়েছে সেটি বোঝাতে বাই ব্যবহার করে। আমরা শিশুর উদাহরণটা দেখি, যেমন এই যে
এই বইটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তাহলে দ্য বুক ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এবার অ্যালং। অ্যালং অর্থ হচ্ছে বরাবর। অ্যালং ব্যবহার করা হয় যখন কেউ বা কিছু কোনো রাস্তা, নদী বা পথের বরাবর চলাচল করে। তাহলে আমরা নদীর বরাবর হাঁটছিলাম, তাহলে উই ওয়ার ওয়াকিং অ্যালং দ্য রিভার। সে রাস্তা বরাবর দৌড়াচ্ছিল, তাহলে হি ওয়াজ রানিং অ্যালং দ্য রোড। তাহলে আমরা সমুদ্রের তীর বরাবর হাঁটলাম, উই ওয়ার্ড অ্যালং দ্য বেস। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি কমন প্রিপোজিশন। তো অনেকগুলো প্রিপোজিশন আছে, জাস্ট আমাদের আস্তে আস্তে ভাবে শিখতে হবে। আর এগুলো কি করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে এই প্রিপোজিশনের সমস্যা আমাদের দূর করতে হবে। তো এখন আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি। আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে, যেমন এই যে ওভার অর্থ কি, ওভার অর্থ উপর, তাই না? এই ওভার অর্থ কি উপরে, এটা মুখস্থ করে ফেলাবেন। তারপরে হচ্ছে আন্ডার অর্থ নিচে, এটা মুখস্থ করে ফেলাবেন। আর এইটা একটু বোঝার চেষ্টা করবেন, ওভার কখন ব্যবহার করা হয়, তারপরে আন্ডার কখন ব্যবহার করা হয়, এই যে নিয়ম দেওয়া আছে। মানে বিশেষ করে এই 24টা প্রিপোজিশন আপনারা একদম ঠোঁটে রাখা রাখবেন। হ্যাঁ, আমি নেক্সট ডে কিন্তু ধরতেও পারি। হয়তো ব্যবহার গুলো ধরবো না, কারণ ব্যবহার গুলো মুখস্থ করা একটু টাফ হয়ে যাবে। মুখস্থ করার দরকার নেই, শুধু বুঝতে পারলে হবে। হ্যাঁ, তো আহ মূলত এই ছিল আজকে আপনাদের ক্লাস। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন প্রিপোজিশন নিয়ে।